আজকের আলোচনা শুরু করি। আমাদের হাতে একটা প্রতিবেদন এসেছে বাংলাদেশ টাইমস থেকে, সেপ্টেম্বরের 2 তারিখ 2025। আর শিরোনামটা বেশ চোখ টানে, আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না। বেশ স্ট্রং শিরোনাম। হ্যাঁ, তো এই প্রতিবেদনটা হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ওনার কিছু কথা নিয়ে। উনি সম্প্রতি একটা টিভি টক শোতে কিছু মন্তব্য করেছেন। আচ্ছা। আর তার কথার মূল সুরটা মানে বেশ সিরিয়াস, একটা উদ্বেগের মতো। যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হয় তাহলে কি হতে পারে, এই নিয়ে বেশ শঙ্কা প্রকাশ করেছেন তিনি। বোঝা যাচ্ছে একটা টানাপোড়েনের পরিস্থিতি হয়তো। ঠিক, তো আজকে আমরা ঠিক এটাই করব। মানে শুধু এই প্রতিবেদনের উপর ভিত্তি করে রাশেদ খানের কথাগুলো একটু খুঁটিয়ে দেখব। কি বলেছেন, কেন বলেছেন, মানে কোন পরিস্থিতিতে বলেছেন। আর এর সম্ভাব্য মানেটা কি দাঁড়াতে পারে, তাই তো? হ্যাঁ, একদম সেটাই বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। প্রতিবেদনের একদম সেন্টারে বা কেন্দ্রে আছে রাশেদ খানের ওই কথাটা, আওয়ামী লীগ যদি মাঠে ফেরে কেউ ছাড় পাবে না। সোমবার রাতে টিভি টক শোর কথা এটা, বেশ বেশ জোর দিয়ে বলা কথা, তাই না? এর ভেতরে ঠিক কি আছে বলে মনে হচ্ছে? অবশ্যই কথার মধ্যে একটা স্পষ্ট আশঙ্কার সুর আছে, একটা ভয়ের ব্যাপার। প্রতিবেদনে দেখুন, জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আছে। তো বোঝাই যাচ্ছে যে রিসেন্ট কোনো বড় রাজনৈতিক ঘটনার কনটেক্সটেই এই কথাটা বলা হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই ছাড় পাবে না কথাটা সম্ভবত যারা ওই গণ অভ্যুত্থানে বা আন্দোলনে ছিলেন তাদের দিকেই ইঙ্গিত করছে। যেমনটা প্রতিবেদনে বলছে যে উনি টকশোর উপস্থাপক মঞ্জুরাল মতিন তাকে প্রশ্ন করার মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন। এটাকে শুধু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে দেখলে শায়দ ভুল হবে। এর ভেতরে একটা প্রতিশোধের ভীতিও কিন্তু আছে। হ্যাঁ, এই প্রতিশোধের ভয়টাই মনে হয় মূল পয়েন্ট। আর তিনি তো শুধু এইটুকু বলেই থামেননি। রিপোর্টে যা বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটা স্পেসিফিক অভিযোগও এনেছেন তিনি। যেমন উনি বলছেন যে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অস্থিরতা, তার পেছনে নাকি আওয়ামী লীগ আর তাদের সহযোগী সংগঠনগুলো কাজ করছে। এটা তো বেশ মারাত্মক অভিযোগ। তা তো বটেই। আর তিনি শুধু অভিযোগ করেই থামেননি, কিছু ঘটনার দিকেও ইশারা করেছেন। ধরেন, কিছু ইউনিভার্সিটিতে যে ছাত্র আর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হলো কিছুদিন আগে। ও হ্যাঁ, খবর দেখেছিলাম। ওই ঘটনাগুলোকে তিনি বলছেন সন্দেহজনক। রিপোর্টে বলছে তিনি প্রশ্নও তুলেছেন, এগুলো কি আসলেই সাধারণ ক্লাশ, নাকি এর পেছনে আওয়ামী লীগের লোকজন আছে? এখানে খেয়াল করার মতো বিষয় হলো তিনি বিচ্ছিন্ন ঘটনাগুলোকে জুড়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করছেন। মানে একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করছেন। একদম। তার মতে এগুলো দেশকে আনস্টেবল করার একটা প্ল্যান্ড চেষ্টা। আর এই যে দাবিগুলো করছেন, এর সপক্ষে উনি যুক্তি কি দিচ্ছেন, মানে সোর্স কি বলছেন, প্রতিবেদন থেকে কি বোঝা যায়? প্রতিবেদন অনুযায়ী তার যুক্তিটা হচ্ছে, যেহেতু তারা রাজনীতি করেন, বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে ইনফরমেশন আসে। এর মাধ্যমে তিনি তার কথার একটা ওজন বাড়ানোর চেষ্টা করছেন আর কি। আচ্ছা। কিন্তু রিপোর্টে এটাও ক্লিয়ারলি বলা আছে যে তিনি এই তথ্যের কোনো স্পেসিফিক সোর্স কিন্তু বলেননি। এটা ওনার দাবি, যেটা উনি বিভিন্ন সূত্র থেকে পেয়েছেন বলে জানাচ্ছেন। তাই আমরা আলোচনাটা এই দাবির মধ্যেই রাখছি। এটা ভেরিফাই করা তো আমাদের কাজ না। ঠিক। এবার আসি তার কথার আরেকটা দিকে। উনি আলোচনাটাকে আরেকটু যেন পার্সোনাল লেভেলে নিয়ে গেছেন। রিপোর্টে বলছে উনি সরাসরি ওই টক শোর হোস্টকেই প্রশ্ন করে বসলেন। তাই নাকি? কি প্রশ্ন? উনি জানতে চেয়েছেন, যদি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি দুটো দলই আবার রাজনীতিতে ফেরে, তাহলে ওই হোস্ট যিনি জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তার বা তাদের মতো অন্যদের কি হবে? এটা তো অনেকটা সরাসরি থ্রেট বা ওয়ার্নিংয়ের মতো শোনায়। হ্যাঁ, এই জায়গাটা তার বক্তব্যকে আরও ডিরেক্ট আর ইমিডিয়েট করে তুলেছে। এটা শুধু রাজনৈতিক বিশ্লেষণ থাকছে না, একটা প্রত্যক্ষ হুঁশিয়ারি হয়ে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী তিনি হোস্টকে ব্যক্তিগতভাবে ইনভলভ করে ফেলেছেন। এটা হয়তো তার নিজের আশঙ্কার গভীরতারাই দেখাচ্ছে। আর দেখুন, শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির নামও কিন্তু বলেছেন। হ্যাঁ, সেটাও খেয়াল করার মতো। এবং দুটো দলকেই তিনি কিসের সাথে তুলনা করেছেন? ফ্যাসিজম। এই শব্দটা কিন্তু খুবই লোডেড।
এর ব্যবহার পরিস্থিতিকে আরও গরম করে তোলার মতো। সত্যি তাই, ফ্যাসিজম শব্দটা ব্যবহার করা আর তার সাথে আরও একটা ভয়ঙ্কর কথা বলেছেন, তিনি আর একটা গণহত্যা পরিচালিত হবে। রিপোর্টে যেমনটা বলা হয়েছে, এই ভাষা তো এক্সট্রিমলি হার্শ। কি বোঝাতে চাইছেন তিনি এর মাধ্যমে? দেখুন, প্রতিবেদন থেকে যা বোঝা যায় তার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ বা তাদের যারা রাজনৈতিক সঙ্গী তাদের আবার সক্রিয় হওয়াটাকে আটকানো। তিনি মনে করছেন যদি তারা আবার পলিটিক্যাল বা অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি শুরু করার সুযোগ পায় তাহলে অবস্থা খুব খারাপ হবে। গণহত্যার মতো চরম পরিস্থিতি। হ্যাঁ, সেই রকমই আশঙ্কা প্রকাশ করছেন তিনি। তিনি সম্ভবত বোঝাতে চাইছেন যে তাদের ফেরা মানে আগের সেই সিস্টেম বা পরিস্থিতি ফেরা, যেটাকে তিনি ফ্যাসিবাদ বলছেন, আর যেটার থেকে বেরোনোর জন্যই নাকি গণ অভ্যুত্থান হয়েছিল, যেমনটা তিনি দাবি করেন। তো এই চরম ভাষা ব্যবহার করে তিনি হয়তো তার সাপোর্টার বা যারা তার সাথে একমত তাদের এই প্রত্যাবর্তন রুখতে ইন্সপায়ার করতে চাইছেন। প্রতিবেদনের ভাষার ধরনটা সেরকমই ইঙ্গিত দেয়। এই কথার তীব্রতা আসলেই ভাবায়। কিন্তু এখানেই তো শেষ না। রিপোর্টে আরও একটা বেশ চাঞ্চল্যকর অভিযোগের কথা আছে। রাশেদ খান নাকি দেশ অস্থিতিশীল করার চেষ্টার পেছনে বিশাল অঙ্কের টাকার লেনদেনের কথাও বলেছেন। হ্যাঁ, এই অভিযোগটা বেশ স্পেসিফিক এবং এর ইমপ্লিকেশনও অনেক বড়। রিপোর্ট অনুযায়ী রাশেদ খান দাবি করেছেন যে এস আলম গ্রুপ একটা বড় বিজনেস হাউস, তারা নাকি আওয়ামী লীগকে ২৫০০ কোটি টাকা দিয়েছে। ২৫০০ কোটি বলেন কি? হ্যাঁ, উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে দেশকে অস্থির করা। এই অভিযোগটা তো দেশের বিজনেস আর পলিটিক্সের মধ্যেকার যে একটা জটিল সম্পর্ক সেদিকে ইঙ্গিত করছে। ২৫০০ কোটি টাকা, এটা তো বিশাল একটা অঙ্ক। এই তথ্যের সোর্স কি বলেছেন তিনি? রিপোর্টে কি আছে? এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। প্রতিবেদন অনুযায়ী রাশেদ খান এই তথ্যের জন্য সরাসরি কোনো প্রমাণ দেননি। তিনি বরং মিডিয়া আর বিএনপির সিনিয়র নেতাদের কথা রেফার করেছেন। ও আচ্ছা, তিনি নিজে বলছেন না, অন্যদের রেফারেন্স দিচ্ছেন। ঠিক তাই। তিনি বলছেন যে এই খবরটা তিনি মিডিয়া বা বিএনপি নেতাদের কাছ থেকে পেয়েছেন। তার তিনি নিজে এর প্রত্যক্ষদর্শী নন। অন্যের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই মারাত্মক অভিযোগটা তিনি পাবলিকলি করছেন। আমাদের কাজ হলো এই তথ্যটা রিপোর্টে যেভাবে আছে সেভাবেই দেখা। অর্থাৎ এটা রাশেদ খানের একটা দাবি, যার সোর্স হিসেবে তিনি অন্যদের উল্লেখ করেছেন। এতে করে অভিযোগের দায়টা কিছুটা হলেও শিফট হয়, যদিও কথাটা তিনিই বলছেন। তার এই পুরো আলোচনা জুড়েই দেখছি রাশেদ খান আওয়ামী লীগের সম্ভাব্য ফেরা নিয়ে খুবই সোচ্চার, আর তার কথায় একটা তীব্র আশঙ্কার সুর। তিনি শুধু পলিটিক্যাল ওপোনেন্ট হিসেবেই দেখছেন না, বরং তাদের ফেরাটাকে একটা অস্তিত্বের সংকট হিসেবে দেখানোর চেষ্টা করছেন। অন্তত রিপোর্টের ভাষা থেকে তো তাই মনে হচ্ছে। একদম। তার কথাগুলো যদি একটার পর একটা দেখি, কেউ ছাড় পাবে না, ইউনিভার্সিটি নিয়ে অভিযোগ, ফ্যাসিবাদ, গণহত্যার মতো শব্দ ব্যবহার, আর শেষে এস আলম গ্রুপের মতো বড় কোম্পানির বিরুদ্ধে টাকার অভিযোগ, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিণতির ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনটা পড়লে এটাই মনে হয় যে তিনি চাইছেন যে কোনোভাবে আওয়ামী লীগ আর তাদের সহযোগীদের রাজনৈতিক কামব্যাকটা আটকানো হোক। তার ভাষায় এটা হয়তো দেশ বাঁচানোর প্রশ্ন। এই যে একটা এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ, সরাসরি দোষ দেওয়া, এই রাজনীতিটা আসলে কিসের ইঙ্গিত দেয়? রিপোর্ট কি এর কোনো বড় প্রেক্ষাপট নিয়ে কিছু বলেছে? রিপোর্ট সরাসরি কোনো বড় অ্যানালাইসিস দেয়নি, তবে রাশেদ খানের কথাগুলো যেভাবে কোট করা হয়েছে তাতে সাম্প্রতিক যে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়েছে তারপরে সিচুয়েশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে পাওয়ার ট্রানজিশনের পর একটা আন্ডারকারেন্ট টেনশন আছে, অবিশ্বাস আছে, আর একটা রিভেঞ্জের ভয়ও কাজ করছে মনে হয়। রাশেদ খানের কথাগুলো যেমনটা রিপোর্টে এসেছে তা এই ভয় আর টেনশনেরই একটা বহিঃপ্রকাশ। তার উনি হয়তো তার নিজের দিকের লোকজনকে একজোট করতে চাইছেন বা অ্যালার্ট করতে চাইছেন। হ্যাঁ, সেটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে রাজনৈতিক প্রতিপক্ষকে একরকম ভিলেন হিসেবে দেখানোর একটা কৌশল। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একটু সামারি করি, এই রিপোর্ট থেকে রাশেদ খানের কয়েকটা মূল কথা পেলাম। ১, আওয়ামী লীগ ফিরলে জুলাই আন্দোলনে যারা ছিল তাদের ওপর অ্যাকশন নেওয়া হবে এই ভয়টা। ২, ইউনিভার্সিটি সহ দেশকে আনস্টেবল করার চেষ্টার অভিযোগ। ৩, এই চেষ্টার পেছনে এসএলএম গ্রুপের ২৫০০ কোটি টাকার ফিন্যান্সিয়াল সাপোর্টের মারাত্মক অভিযোগ, যার সোর্স বলছেন মিডিয়া আর বিএনপি নেতারা। ঠিক। আর ৪ নম্বর হলো এই ফিরে আসাটাকে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হিসেবে দেখা এবং এটাকে ঠেকানোর জন্য কল দেওয়া। হ্যাঁ, সারসংক্ষেপে এটাই দাঁড়ায়।
এই প্রতিবেদনটা আসলে পলিটিক্যাল পাওয়ার শিফটের পরের একটা সময়ের স্ন্যাপশট, যেখানে এক পক্ষ তাদের অপোনেন্টের সম্ভাব্য কামব্যাক নিয়ে কতটা অ্যালার্মড আর সেই অ্যালার্ম প্রকাশ করতে কতটা হার্শ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে তারই একটা এক্সাম্পল আমরা পেলাম। রাশেদ খানের কথাগুলো যেমনটা রিপোর্টে এসেছে তা হয়তো শুধু তার পার্সোনাল বা তার দলেরই অ্যাংজাইটি না, সম্ভবত একটা বড় পলিটিক্যাল ক্যাম্পের সেন্টিমেন্টও রিফ্লেক্ট করে। এটা ঠিক যে রিপোর্টটা শুধু রাশেদ খানের কথাই তুলে ধরেছে, কিন্তু এই ধরনের কথা যেখানে এত ডিরেক্ট ওয়ার্নিং, সিরিয়াস অভিযোগ আর এক্সট্রিম পরিণতির ভয় দেখানো হচ্ছে, এটা ওভারঅল পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের উপর কী প্রভাব ফেলতে পারে? যেহেতু রিপোর্টটা এক পক্ষের কথা বলছে, তাই এর প্রভাব নিয়ে স্পেসিফিক কমেন্ট করা কঠিন। তবে জেনারেলি বলতে গেলে এই ধরনের এক্সট্রিম রেটরিক পলিটিক্যাল অ্যারিনাতে টেনশন বাড়াতে পারে। সেটাই। যখন একটা পক্ষ অন্য পক্ষকে নিজেদের অস্তিত্বের জন্য থ্রেট হিসাবে দেখে এবং সেভাবে প্রচার করে, তখন ডায়ালগ বা কম্প্রোমাইজের জায়গাটা অনেক কমে যায়। হ্যাঁ, কমে তো আসেই। এই যে একে অপরকে দোষ দেওয়া আর রিভেঞ্জের ভয়, এটা যদি পলিটিক্যাল কালচারের অংশ হয়ে দাঁড়ায়, তাহলে দেশের স্টেবিলিটির জন্য সেটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। এই রিপোর্টটা পড়লে সেই ভয়ের দিকটা কিন্তু সামনে চলে আসে। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের মূল উপলব্ধি এটাই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সাম্প্রতিক বক্তব্য, যা বাংলাদেশ টাইমসের রিপোর্টে এসেছে, তা আসলে আওয়ামী লীগের সম্ভাব্য পলিটিক্যাল কামব্যাক নিয়ে একটা গভীর উদ্বেগ আর ভয়েরই প্রকাশ। তার কথায় বারবার এসেছে প্রতিশোধের আশঙ্কা, দেশকে অস্থিরশীল করার অভিযোগ, এমনকি গণহত্যার মতো ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারিও। এই কথাগুলো রিসেন্ট পলিটিক্যাল চেঞ্জের পরে একটা বেশ আনসার্টেন আর টেন্সড ভবিষ্যতের দিকেই যেন ইঙ্গিত করছে। একদম। প্রতিবেদনটা আমাদের সামনে একটা পার্টিকুলার পলিটিক্যাল মুভমেন্টের ছবি তুলে ধরেছে, যেখানে ভয় আর অবিশ্বাসী হয়তো মেইন ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে। রাশেদ খানের কথাগুলো রিপোর্টে যেভাবে এসেছে, সেই গভীর ডিভাইড আর অ্যাংজাইটিরই একটা প্রতিধ্বনি। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেটা হয়তো শ্রোতাদেরও ভাবাবে। যখন পলিটিক্যাল অপোনেন্টকে এইভাবে কমপ্লিটলি এলিমিনেট বা রেজিস্ট করার ডাক দেওয়া হয়, তখন একটা হেলদি আর ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রসেস মেনটেন করা কতটা পসিবল? ঠিক। এই যে মিউচুয়াল ইনটলারেন্স, এটা আগামী দিনের পথ চলাকে কতটা এফেক্ট করবে, সেটাই আসলে এখন দেখার বিষয়।